নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই ওড়িশা এফসিকে নিয়ে যদি আলোচনা করা যায়, তো গতকাল থেকে কিন্তু ওড়িশা এফসিকে নিয়ে একটা বড় দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে, ওড়িশা গভর্নমেন্ট তারা কিন্তু আর ওড়িশা এফসি দলকে কোনোরকমভাবে আর্থিক সহায়তা করতে রাজি নয়, যার ফলে আগামী মরশুমে আমরা আইএসএল আর ওড়িশা এফসি দলকে দেখতে পাবো নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কারণ কোনো স্টেট গভর্নমেন্ট যদি সেই স্টেটের ফুটবল দলকে কোনোরকমভাবে সহায়তা না করে, তাহলে কিন্তু সেই ম্যানেজমেন্টের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে সেই দলকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে। তবে এবার তোমরা ভাবতে পারো, হঠাৎ করেই ওড়িশা গভর্নমেন্ট কেন এমন বড় সিদ্ধান্ত নিল। তো এই বিষয়ে খোঁজ খবর নিয়ে যেমনটা জানতে পেরেছি যে ওড়িশা গভর্নমেন্ট তারা কিন্তু ওড়িশা এফসি ম্যানেজমেন্টের ওপর বেশ অখুশি। কারণ ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা আইএসএলের দল নামিয়ে পয়সা রোজগার করলেও তাতে কিন্তু আখেরে ওড়িশা রাজ্যের ফুটবলের কোনোরকম উন্নতি হচ্ছে না। মানে এক কথায় বলতে গেলে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত কিন্তু তারা তাদের কোনোরকম বয়সভিত্তিক একাডেমি প্রস্তুত করার কোনোরকম পরিকল্পনা করেনি, যেখানে ওড়িশা রাজ্যের বাচ্চারা ভবিষ্যতে ফুটবল নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করার পরিকল্পনা করবে। এর পাশাপাশি ওড়িশা এফসি দলে ওড়িশার কিন্তু কোনোরকম লোকাল প্লেয়ার সুযোগ পাচ্ছে না, ভিন রাজ্যের প্লেয়াররা কিন্তু ওড়িশা এফসি দলে খেলছে। তো এই সমস্ত কারণেই ওড়িশা গভর্নমেন্ট এইরকম সিদ্ধান্ত নিয়েছে, তেমনটাই কিন্তু খবর। তবে সবশেষে এমনটা হতে পারে, ওড়িশা গভর্নমেন্ট এবং ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা দুই পক্ষই একটা বৈঠক করে এই বিষয়টা মিটিয়ে নিয়ে ভবিষ্যতে কী করে ওড়িশার ফুটবল ডেভেলপমেন্ট হবে এই যাবতীয় একটা পরিকল্পনা করে পুরো বিষয়টা কিন্তু মিটিয়ে নিতে পারে। আর আমরা সকলেই আশা করব দ্রুত যেন ওড়িশা এফসি ম্যানেজমেন্ট এই সমস্যার সমাধান করে আগামী মরশুমে যেন আইএসএলের দল মাঠে নামাতে পারে। তো যাক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এই মরশুমে আইএসএলের দ্বিতীয় বড় ম্যাচ মানে দ্বিতীয় ডার্বি ম্যাচ নিয়ে। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম, গঙ্গাসাগরের মেলার কারণে আগামী 11 তারিখ কলকাতায় ডার্বি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। অপরদিক দিয়ে আবার আইএসএল ম্যানেজমেন্ট তারা চাইছে 11 তারিখেই ডার্বি ম্যাচটা আয়োজন করতে। আর সেই মতনই আইএসএল ম্যানেজমেন্ট তারা কিন্তু অন্য কোনো ভেন্যুতে এই ডার্বি ম্যাচটা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই মতনই তোমাদের যেমনটা জানিয়েছিলাম, গুয়াহাটিতে কিন্তু ডার্বি ম্যাচ হওয়ার সম্ভাবনাটা প্রবল। তো এবার কিন্তু ঠিক তেমনই আপডেট উঠে এসেছে যে আগামী 11 তারিখের ডার্বি ম্যাচ কিন্তু গুয়াহাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে। এবং যেমনটা আপডেট, সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই মিটমাট হয়ে গেছে। মানে গুয়াহাটিতে ডার্বি ম্যাচ করার ছাড়পত্রও কিন্তু পেয়ে গেছে আইএসএল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই মৌসুমে আইএসএলের দ্বিতীয় বড় ম্যাচ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি গুয়াহাটিতে। তো তোমরা কারা কারা গুয়াহাটিতে ডার্বি ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা করছো তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রাক্তন বিদেশি আরমান্দো সাদিকুকে নিয়ে। তো গতকাল আরমান্দো সাদিকু সে কিন্তু একটা ইন্টারভিউ দেয় আইএসএল মিডিয়াকে। আর আইএসএল মিডিয়াতে দেওয়া সেই ইন্টারভিউতে মোহনবাগান সম্পর্কে কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু তুলে ধরেছে আরমান্দো সাদিকু। আরমান্দো সাদিকুকে প্রশ্ন করা হয় মোহনবাগানে তার খেলার অভিজ্ঞতাটা কেমন। তখন সে এই প্রশ্নের উত্তরে বলে, মোহনবাগান ভারতের সবথেকে বড় ক্লাব এবং মোহনবাগান ক্লাবের অগণিত সমর্থকরা সত্যিই খুবই দারুণ। এরপর সাদিকুকে প্রশ্ন করা হয় মোহনবাগান নাকি কেরালা, কোন দলের সমর্থক বেশি। আর এই প্রশ্নের উত্তরে সাদিকু বলেন অবশ্যই মোহনবাগান, কারণ কেরালার স্টেডিয়ামে 20 থেকে 30 হাজার সমর্থক কিন্তু মাঠে ধরে, যার কারণে কিন্তু কেরালার স্টেডিয়ামটা প্রতিটা ম্যাচেই ভর্তি ভর্তি লাগে। কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম সেটা কিন্তু কেরালার স্টেডিয়ামের থেকে অনেক বড়। আর মোহনবাগানের প্রতিটা ম্যাচে 20 থেকে 30 হাজারের বেশি সমর্থক কিন্তু মাঠে উপস্থিত হয়, যার ফলে এটা কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় মোহনবাগানের সমর্থক কিন্তু বাকি সমস্ত ক্লাবের সমর্থকদের তুলনায় অনেক বেশি। তো এরপর সাদিকুকে প্রশ্ন করা হয় আপনি কেন মোহনবাগান দল ছাড়লেন। তো এই প্রশ্নের উত্তরে সাদিকু একটু ক্ষোভ প্রকাশ করেই উত্তর দেন, আমি মোহনবাগান দল ছাড়িনি, এমনকি আমি মোহনবাগান দলেই খেলতে চেয়েছিলাম। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একদিন একটা মিটিং করে এবং তারা তাকে বলে তারা একজন নতুন স্ট্রাইকারকে দলে সই করাবে তার পরিবর্তে। কিন্তু তখন আরমান্দো সাদিকু সে মোহনবাগান ম্যানেজমেন্টকে বলেছিল সে মোহনবাগান দলেই খেলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে দল থেকে বিদায় নিতে হয়েছে। আর তারপর তার কাছে এফসি গোয়ার অফার আসে এবং শেষ পর্যন্ত সে এফসি গোয়া দলে সই করে। আর এই মৌসুমে এফসি গোয়া দলে সই করে সাদিকু যে নিজের জাত চেনাচ্ছে সেটা কিন্তু তোমরা সকলেই লক্ষ্য করেছো। তো বন্ধুরা, তোমাদের মতে সাদিকুকে কি ছেড়ে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের একাধিক প্লেয়ারের সই নিয়ে।
তো বন্ধুরা, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার তাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানে তাদের দলের সাপ্লাই লাইনকে মজবুত করার জন্য একাধিক প্লেয়ারকে নিজেদের রিজার্ভ দলের জন্য কিন্তু সই করে নিয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্টের সই করা সেই সমস্ত তরুণ প্লেয়াররা কিন্তু দুর্দান্ত লেভেলে একটা প্লেয়ার, যাদের মধ্যে রয়েছে 18 বছর বয়সী ভারতীয় উইঙ্গার পাসাং দর্জি থামাং। তো এই পাসাং সে কিন্তু কালীঘাট এমএস দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এছাড়া বাংলার অনূর্ধ্ব 17 দলের তরুণ ফুলব্যাক অভিষেক মণ্ডল, বাংলার ফুটবল একাডেমি থেকে তরুণ সেন্টার ব্যাক রাজদীপ, ব্যারাকপুর স্পোর্টস একাডেমি থেকে ডিফেন্ডার অদ্রিত মাহাতো। এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট সই করেছে 22 বছর বয়সী ভার্সেটাইল ফুলব্যাক মার্শাল কিস্কুকে, যে পিআরএলএসএসসি রিজার্ভ দলের সদস্য। এর পাশাপাশি খিদিরপুর এসসি দল থেকে 19 বছর বয়সী ভার্সেটাইল উইঙ্গার শিবম মুন্ডাকে নিজেদের তরুণ দলের জন্য কিন্তু চূড়ান্ত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের জুনিয়র দলকে নিয়ে যেভাবে কাজ করছে তাতে এটা কিন্তু বলাই যায় এই সমস্ত প্লেয়াররা মোহনবাগানের জুনিয়র দলে ভালো পারফরমেন্স করলে তারা কিন্তু একসময় মোহনবাগানের সিনিয়র দলের সম্পদ হয়ে উঠবে এবং ভবিষ্যতে মোহনবাগান ম্যানেজমেন্টকে আর কিন্তু অন্য কোনো দল থেকে খুব বেশি প্লেয়ার কেনার প্রয়োজন পড়বে না। আর এর পাশাপাশি আমাদের বাংলার 3 প্রধানের ম্যানেজমেন্টই আমাদের বাঙালি ছেলেদের নিয়ে যেভাবে এগোচ্ছে তাতে আখেরে এটা যে আমাদের বাংলার ফুটবলের জন্যই ভালো সেটাও কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আগামী 11 তারিখের ডার্বি ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজানের করা মারাত্মক মন্তব্য নিয়ে। তো ইস্টবেঙ্গলের শেষ ম্যাচে মানে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজানকে আসন্ন ডার্বি এবং তাদের প্রতিপক্ষ দল মোহনবাগানকে নিয়ে তার মন্তব্য জানতে চাওয়া হয়। আর এই প্রশ্নের উত্তরে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুরজান বলেন, বর্তমানে মোহনবাগান তারা কিন্তু ভারতের অন্যতম সেরা দল। তবে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে আমি মোহনবাগান দলকে সতর্ক করে বলতে চাই, আমাদের দলও কিন্তু কোনো ভালো দলের তুলনায় কম কিছু নয় এবং আমরা মোহনবাগানকে ডার্বি ম্যাচে টেক্কা দেওয়ার জন্য কিন্তু পুরোপুরিরূপে প্রস্তুত এবং আমরা বারবার মোহনবাগানের বিরুদ্ধে হারতেও রাজি নই। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে কোচ অস্কার বুরজানের দেওয়া সাক্ষাৎকার থেকে কিন্তু এটা স্পষ্ট ইস্টবেঙ্গল দল তারা কিন্তু ডার্বি ম্যাচে মোহনবাগানকে কাটায় কাটায় টক্কর দেওয়ার জন্য পুরোরূপে প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 11 তারিখের ডার্বি ম্যাচে অস্কার বাহিনী মলিনা ব্রিগেডকে টক্কর দিয়ে আইএসএলের দ্বিতীয় ডার্বির রং লাল হলুদ করতে সক্ষম হয় নাকি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ইস্টবেঙ্গল তারা কি পারবে আগামী 11 তারিখের ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারাতে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।